দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর এখনকার আয়োজনে। আপনারা এরই মধ্যে জেনেছেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবেও তিনি নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয়, তাকে বলা হচ্ছে একটা দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ মেয়র। তো নিউ ইয়র্ক ছাড়াও নিউ জার্সি এবং ভার্জিনিয়ার ৩ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীরা জয় পেয়েছেন। এই জয়ের কারণ কি, কি ইঙ্গিত দিচ্ছে আসলে এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি লেখক ও বিশ্লেষক জ্যেষ্ঠ সাংবাদিক হাসান ফেরদৌসকে, আমন্ত্রণ জানিয়েছি আরেকজন লেখক ও বিশ্লেষক আলতাফ পারভেজকেও। তো এই নিয়েই প্রথম আলোর আমাদের আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের দুজন অতিথি আছেন। হাসান ফেরদৌস জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্লেষক, তিনি নিউ ইয়র্ক থেকে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমাদের সাথে সরাসরি স্টুডিওতে আছেন লেখক ও বিশ্লেষক আলতাফ পারভেজ। আপনাদের দুজনকে স্বাগত। হাসান ফেরদৌস আমাদের সাথে নিউ ইয়র্ক থেকে আছেন যুক্ত হয়ে, এবং তিনি সেখানকার নির্বাচন পর্যবেক্ষণ করছেন, সরাসরি দীর্ঘদিন বসবাস করেন। তার কাছে নিশ্চয়ই জানবো অনেক বিস্তারিত। প্রথমে আমি একটু আলতাফ পারভেজ আপনার কাছে আসতে চাই এবং জানতে চাই জোহরান মামদানির এই যে জয় বেশ সাড়া ফেলেছে, বিশেষ করে দক্ষিণ এশীয় এবং বাংলাদেশিদের মধ্যেও অনেক সাড়া ফেলেছে। কিন্তু মামদানির এই বিপরীতে ট্রাম্পকে বলা হচ্ছিল যে অদৃশ্য একজন প্রার্থী, এটা মনে করা হচ্ছিল, এমনকি সিএনএন সেটি বলেছে। এই ফলাফল নিয়ে এইরকম ভাবা হচ্ছিল, এবং তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়ালো যে মামদানির এই বিশাল জয় এবং উচ্ছ্বাস বলে দিচ্ছে যে ট্রাম্প হেরে গেছেন? আসলে মামদানির নির্বাচন শুরু হয়েছিল যার বিরুদ্ধে, তিনি একজন, আর জিতেছেন আরেকজনের বিরুদ্ধে, এইভাবে বলা যায়। উনি শুরু করেছিলেন অ্যান্ড্রু কোমোর বিরুদ্ধে, কিন্তু জিতেছেন ট্রাম্পের বিরুদ্ধে। যেহেতু এই যুদ্ধটা মামদানির বিরুদ্ধে ট্রাম্পই আসলে শেষে শুরু করেছিলেন, এবং তিনি বলা যায় নির্বাচনী প্রচারে এবং ভোট দানের ক্ষেত্রে এক ধরনের প্রভাব বিস্তার করেছেন সরাসরি। ফলে এই বিজয়কে ট্রাম্পের বিরুদ্ধেও এক ধরনের বিজয় বলা যায়। কিন্তু আমি বলবো এটা একই সাথে ডেমোক্রেট দলের এস্টাবলিশমেন্টের বিরুদ্ধেও বিজয়। কারণ মামদানি কিন্তু ডেমোক্রেট দলের একক প্রার্থী নন, এক অর্থে বিদ্রোহী প্রার্থী, যদিও উনি প্রাইমারি জিতেছেন। ফলে একই সাথে রিপাবলিকান দল এবং একই সাথে ডেমোক্রেট দলের দুই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে উনি জিতেছেন। ফলে এটা একটা অনন্য ঘটনা আসলে আমেরিকার রাজনৈতিক ইতিহাসে। আবার এটা সারা বিশ্বের জন্য একটা আকর্ষণীয় ঘটনা হয়েছে যে একদিকে মামদানির পিতামাতা দক্ষিণ এশিয়ার, তিনি জন্মেছেন আবার আফ্রিকায়। ফলে একই সাথে এটা আফ্রিকায় উচ্ছ্বাসের কারণ হচ্ছে, আবার এখানে এশিয়ায়, দক্ষিণ এশিয়ায় উচ্ছ্বাসের কারণ হচ্ছে। আবার তৃতীয়ত মামদানি একজন মুসলিম, সেহেতু মুসলিম বিশ্বে এটা একটা উচ্ছ্বাসের কারণ ঘটেছে। এবং এই অনেকগুলো কারণে তার এই জয়টা গুরুত্বপূর্ণ। মানে একদিকে ট্রাম্প, একদিকে ডেমোক্রেট পার্টি, একদিকে আফ্রিকা, সাউথ এশিয়া, মুসলিম, এবং প্রচুর ইহুদিও তাকে ভোট দিয়েছে। ফলে এটা আসলে স্যান্ডার্ড যেটা বলেছেন যে এটা একটা বিরাট ঘটনা আমেরিকান পলিটিক্যাল হিস্ট্রিতে। আমার মনে হয় হাসান ভাই এটা বিস্তারিত ব্যাখ্যা করবেন, কিন্তু আমার তাই মনে হয় ঘটনা হিসাবে এটা বড়। আমি হাসান ফেরদৌস আপনার কাছে আসতে চাই। আসলে লোকাল যারা, বিশেষ করে সাউথ এশিয়ার নয়, সেখানকার যারা স্থানীয়, তারাও কি আসলে এটাকে ট্রাম্পের বিরুদ্ধে জয় হিসেবে মনে করছেন কিনা, এবং তারই যে বিশাল জয় এবং খুবই কনিষ্ঠ একজন মেয়র হিসেবে নির্বাচিত হয়ে গেলেন, সেইখানে একটু বিস্তারিত জানতে চাই যে তার ব্যক্তিগত ক্যারিশমাটা আসলে কি? ধন্যবাদ। আলতাফ পারভেজ ঠিকই বলেছেন, নির্বাচনে এই মামদানির বিজয় শুধুমাত্র মামদানির একার বিজয় নয়, এবং শুধুমাত্র ব্যালটের বিজয় নয়, এর একটা বৃহত্তর রাজনৈতিক পরিপ্রেক্ষিত আছে। আমি এভাবে বলবো, মামদানির বিজয় আশার পক্ষে একটি ভোট, এবং ভয় এবং ঘৃণার বিরুদ্ধে একটি ভোট। আশার পক্ষে, ঘৃণা এবং ভয়ের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কে ঘৃণা দেখাচ্ছে? প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন? কমিউনিস্ট, তুমি একটা উন্মাদ। অ্যান্ড্রু কোমো বলছেন তুমি ডেঞ্জারাস, এই লোক ক্ষমতায় আসলে নিউ ইয়র্ক ছেড়ে সবাই পালাবে, বড় লোকেরা, ইত্যাদি। এবং আরো কি বলা হচ্ছে, এই মুসলমানটি ক্ষমতা এলে, মেয়র হলে, নিউ ইয়র্কে আবার 9/11 ঘটবে।
যে সাক্ষাৎকারে কুমুর সামনে কথা বলা হয়, সে সাক্ষাৎকারে শুনে কুমু হেসেছিলেন, যেন একটা মজার ব্যাপার ঘটলো। অন্যদিকে মামদানির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি ক্ষমতায় এলে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়বে। মামদানিকে একজন ইহুদি বিদ্বেষকারী, একজন ঘৃণার বস্তু পরিণত করবার জন্য এই নির্বাচনে প্রায় $40 মিলিয়ন খরচ করা হয়েছে। $40 মিলিয়ন খরচ করা হয়েছে শুধু তার বিরুদ্ধে ক্যাম্পেইনে, অপপ্রচারে। কেন অপপ্রচারটা? মামদানি এত ভয়ের কারণটা কি? সবচেয়ে বড় কারণ মামদানি বহিরাগত। যে আমেরিকা এখন বাস করি আমরা, সে আমেরিকায় এই মুহূর্তে প্রবল রকম একটা বহিরাগত বিরোধী অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। যে অ্যাটমসফিয়ার তৈরি করতে নেতৃত্ব দিচ্ছেন কে? আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব। আপনি দেখেছেন সর্বশেষ যে উদ্বাস্তু নীতি ঘোষণা করা হয়েছে হোয়াইট হাউস থেকে, তাতে কি বলা হচ্ছে? 1,25,000 থেকে কমিয়ে 7,500 নামিয়ে আনা হয়েছে উদ্বাস্তু সংখ্যা, যাকে অ্যালাউ করা হবে আমেরিকায়। এবং কাকে অ্যালাউ করা হবে বলা হচ্ছে? দক্ষিণ আফ্রিকার শ্বেতকায়দের, পশ্চিম ইউরোপের অতি দক্ষিণপন্থী শ্বেতকায়দের এবং খ্রিস্টানদের। এই রকম একটা বিরুদ্ধ পরিবেশে মামদানি একজন দক্ষিণ এশীয় উদ্বাস্তু লিটারেলি রাজনৈতিক আশ্রয় প্রার্থী, একজন মুসলমান, নির্বাচন উঠে এসেছেন। তার চেয়েও আরেকটা বড় কথা, তার আইডিওলজিটা বামপন্থী। কোন রকম আনঅ্যাপোলজিটিক্যালি, কোন রকমের লাজ লজ্জা নেই, কোন রকমের দুঃখবোধ নেই, কোন রকমের আপত্তি নেই নিজেকে বামপন্থী বলতে, সমাজতন্ত্রী বলতে। তিনি কমিউনিস্ট নন, ওপেনলি সমাজতন্ত্রী। সে কারণ আমাদের যে উৎসাহ, আমরা যারা বহিরাগত, বাঙালি বলে নয়, মুসলমান বলে নয়, বহিরাগত বলে, যে আমাদেরকে এই দেশে স্থান দেওয়া হচ্ছে না, আমাদেরকে অতিরিক্ত ভাবা হচ্ছে এবং বহিষ্কারের সকল আয়োজন চূড়ান্ত হচ্ছে। আপনারা দেখেন প্রতিদিন বিভিন্ন বড় বড় শহরে রেড হচ্ছে। এটা একটা দিক। আমি একটু আগে বললাম স্বপ্নের কথা, আশার কথা। সেটা কি? যে আশা নিয়ে ট্রাম্প সাহেব কিন্তু ক্ষমতা এসছেন, তাতে কি? অর্থনীতি, জিনিসপত্রের দাম তিনি কমাবেন, জীবনযাত্রাকে সহনীয় করে তুলবেন। মামদানি ফ্রম ডে ওয়ান, প্রথম দিন থেকে অর্থনীতিকে তার ক্যাম্পেইনের কেন্দ্রবিন্দু করেছেন। অর্থনীতি বলতে তিনি বলছেন অ্যাফোর্ডেবিলিটি, শহরটাকে সবার জন্য, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য অধিক বসবাসযোগ্য করতে হবে। তার প্রোগ্রাম দেখুন, তিনি কি বলছেন? রেন্ট স্ট্যাবিলাইজ তিনি করে দেবেন, 4 বছরের জন্য ভাড়া বাড়ানো যাবে না। তিনি কি বলছেন? সবার জন্য তিনি শিশু পরিচর্যার ব্যবস্থা করবেন। আমেরিকায় একটা বড় সমস্যা নিম্নবিত্ত মানুষের, বিশেষ করে নিউ ইয়র্কে, শিশু পরিচর্যা অত্যন্ত ব্যয়বহুল। তিনি বলছেন আমি বাস ভাড়া ফ্রি করে দেবো, কোনো বড় খরচ নয়, কিন্তু সিম্বলিক ভ্যালুটা অনেক আছে। তিনি বলছেন কি, আমি গ্রসারির ব্যবস্থা করব, সরকারি নিয়ন্ত্রণে কম পয়সায় গ্রসারির ব্যবস্থা করব। তিনি কি বলছেন? আমি 2 লক্ষ নতুন স্বল্প মূল্যের বাড়ি বানাবো। মানে সমস্ত প্রোগ্রামের মূল লক্ষ্যই হচ্ছে শহরে নিম্নবিত্ত মানুষ। এই সমস্ত কারণে আমাদের উৎসাহ, আগ্রহ, এবং আমি মনে করবো আমাদের সেই স্বপ্নের যে জায়গাটা ছিল তার একটা বাস্তবায়ন। আমি আবারও আসবো আপনার কাছে, এবং সেটি হচ্ছে বাঙালি কমিউনিটি নিয়ে একটা প্রশ্ন নিয়ে। কিন্তু তার আগে আলতাফ পারভেজের কাছে যেতে চাই, যেটি খানিকটা হাসান ফেরদৌস ইঙ্গিত করেছেন। সেটি হচ্ছে যে তিনি যেহেতু মুসলিম ফ্যামিলি থেকে এসছেন মামদানি, যে কারণে অনেকে এতে যে ছড়ানো একটা বক্তব্য যে ইহুদি বিদ্বেষের যে প্রসঙ্গটি এসছে, তাহলে ধর্মীয় যে পরিচয় সেটাকে ব্যবহার করা অথবা রাজনীতিতে নিয়ে আসা, এটা বিভিন্ন দেশে আছে, কিন্তু এইরকম একটা দেশে এবং নিউ ইয়র্কের মতো সিটিতেও আসলে সেটি মানে এটা ফাংশন করলো কিনা, বা নাকি এটা আসলে ফাংশন করে নাই, এর পর্যবেক্ষণটা আপনার কেমন? না, দেখুন, নিউ ইয়র্কে মুসলিম জনসংখ্যা তো খুবই কম, কিন্তু মামদানি একজন মুসলিমের সন্তান, সেই জন্য, এবং তার বিশেষ করে প্যালেস্টাইন ইস্যুতে ইসরায়েল শাসকদের গণহত্যার বিরোধিতা করার কারণে ওনাকে মুসলিম বলে, কমিউনিস্ট বলে, ইহুদি বিদ্বেষী বলে এগুলা ট্যাগ দেওয়া হয়েছে। কিন্তু প্রথম থেকে, নির্বাচনী প্রচারের প্রথম থেকে মামদানি এই বিষয়গুলা এড়িয়ে গেছেন যতটা পেরেছেন। উনি ফোকাস রেখেছেন
ওনার কর্মসূচির উপর। ওনার কর্মসূচিটা এখানে খুব গুরুত্বপূর্ণ, এবং এখানেই হলো তার ক্যারিশমা, যে আমেরিকান ওয়ার্কিং ক্লাসের ইস্যুগুলোকে, খেটে খাওয়া মানুষের এবং মধ্যবিত্তদের ইস্যুগুলোকে উনি ওনার রাজনীতির প্রধান বিষয় করে তুলেছেন, এবং তার এই ফোকাস এই বিষয়গুলোর উপর থেকে তিনি মনোযোগ সরাতে দেননি। মামদানি নিজে গরিব পরিবারের সন্তান নন, কিন্তু উনি পলিটিক্যাল, রাজনৈতিকভাবে ওনার আদর্শের জায়গা থেকে উনি মনে করেছেন নিউ ইয়র্কের দরিদ্র মানুষ, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের স্বার্থের জায়গাটা নিয়ে উনি রাজনীতি করবেন, এবং তার নির্বাচনকে ওইভাবে সাজিয়েছেন। এবং তাকে যখন কমিউনিস্ট বলে গালি দেওয়া হয়েছে, ইহুদি বিদ্বেষী বলা হয়েছে, এই ধরনের ওই বিতর্কগুলো উনি জড়াতে চাননি এবং জড়াননি। ফলে সুপরিকল্পিতভাবে মানে ওইটার থেকে তিনি এড়িয়ে গেছেন এবং সুপরিকল্পিতভাবে উনি ওনার ওয়ার্কিং ক্লাসের ইস্যুগুলোতে মানে ফোকাস থেকেছেন এবং পুরো নির্বাচনটা পরিচালনা করেছেন। এবং এই জন্য এটাকে বলা যায় যে মামদানির বিজয় আমেরিকার ওয়ার্কিং ক্লাসেরও এই প্রথম একটা বড় ধরনের রাজনৈতিক বিজয়। ওয়ার্কিং ক্লাসের ইস্যু নিয়ে আগেও রাজনীতি হয়েছে আমেরিকায়, কিন্তু বিজয়ী হয়ে আসার মধ্য দিয়ে এটা একটা নতুন তাৎপর্য পেয়েছে বলা যায়। এবং ওনার রাজনৈতিক ইস্যুগুলো কি হাসান ভাই বলেছেন, সেটা যে আমরা ন্যূনতম মজুরি ঘন্টায় $30 করব, এখন যেটা $16 আছে, প্রায় ডাবল। হ্যাঁ, তারপরে শিশুদের সেবার বিষয়টি আমরা উন্নত করব, আমরা ফ্রি বাস সার্ভিস চালু করব, বাসা বাড়াবো না এবং নতুন কম মূল্যে বাসা তৈরি করব, ন্যায্য মূল্যের দোকান তৈরি করব। এই প্রত্যেকটাই হলো নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। এবং প্রশ্ন হলো এগুলা করতে গেলে উনি অর্থ কোথায় পাবেন, সেটাও উনি বলেছেন যে আমরা ধনীদের উপর এবং কর্পোরেটদের উপর কর আরোপ করব। অর্থাৎ ফোকাসটা নির্বাচনী প্রচারণায় উনি এই ফোকাসটা রেখেছেন, যেটা নিউ ইয়র্কের গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষের আকাঙ্ক্ষার সাথে মিলেছে, এবং সেই ভোটারের সংখ্যাই বোধহয় বেশি, উনি সেই সেটাই বলে। এবং ওনার ক্যারিশমা হলো এইটাই যে উনি আমেরিকার এই নিচুতলার মানুষদের বিষয়টা বুঝেছেন এবং তাদেরকে সংঘবদ্ধ করতে পেরেছেন, ভোটে গুরুত্বপূর্ণ, এবং কখনোই উনি ভয় পাননি যে রিপাবলিকান এস্টাবলিশমেন্ট এবং ডেমোক্রেট এস্টাবলিশমেন্ট, মানে নিজের দলের ধনীরাও যে তাকে পছন্দ করছে না, এটা নিয়ে উনি ভীত ছিলেন না। মানে উনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার যুদ্ধের ইমানটা ঠিক রেখেছেন বলা যায়। মানে যে সিদ্ধান্ত নিয়েছিলেন ইমানটা ঠিক রেখেছেন। আমরা এবার একটু হাসান ফেরদৌসের কাছে যেতে চাই। আপনাকে যেটি বলছিলাম সেটি হচ্ছে যে নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটি পৃথিবীর অন্যান্য অনেক দেশ থেকেই বড়, সেই দেশের তুলনায় বড় না হলেও তো বাঙালিদেরও মন জয় করেছে সেইটা, সেখানকার স্লোগান, সেখানকার বাঙালিদের পরবর্তী যে উচ্ছ্বাস, সেটা দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে। এই প্রতিক্রিয়ার কারণটা কি? আমার যতদূর মনে পড়ে যে নির্বাচনের আগে তিনি বাঙালি আন্টিদেরকে অ্যাড্রেস করেও কথা বলেছিলেন। সেটা কি তার ওই ব্যক্তিগত ক্যারিশমাই, নাকি এর মধ্যে কোনো আসলে প্রাপ্তি যোগের ব্যাপার আছে, বা তিনি পেলে নির্বাচিত হওয়ার ফলে আসলেই কোনো সুবিধা পাবেন বাঙালি কমিউনিটি? প্রথম কারণ হচ্ছে মামদানি গত 4-5 বছর ধরে, মানে অ্যাসেম্বলিম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই বাঙালিদের সাথে, শুধু বাঙালি নয়, ভারতীয়দের সাথে, দক্ষিণ এশিয়াদের সাথে, অন্যান্য ইমিগ্রেন্ট কমিউনিটির সঙ্গে যোগাযোগটা বৃদ্ধি করেছেন। আমাদের সঙ্গে তো আমাদের অলমোস্ট ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে গেছে, ফলে এক ধরনের সখ্য তৈরি হয়েছে আমাদের সাথে, বন্ধুত্ব তৈরি হয়েছে। তাকে আমরা চিনি, সে আমাদের চেনে। এবং মামদানির এই এগিয়ে আসা কখনো আমরা দেখিনি কোনো ক্যান্ডিডেট আমাদের কাছে এসে কথা বলে, আমাদের পাশে এসে বলে তোমাদের সমস্যা কি, বা আমাদেরকে ইনক্লুড করে তার ক্যাম্পেইনে। মামদানির ক্যাম্পেইনে কমপক্ষে 8 ডজন বাংলাদেশি আছেন যারা সরাসরি তার ক্যাম্পেইনের পরিচালনার সঙ্গে যুক্ত আছেন, সিনিয়র পজিশনে। এর ফলে যেটা ঘটেছে, এক, লোকটা তো আমার লোক। 2 নম্বর, এই লোকটা আমার স্বার্থের কথা বলছে। আমার স্বার্থটা কি আমি একটু আগে বুঝিয়ে বলেছি। এই সব যেসব ইস্যু তিনি সামনে এনেছেন সেগুলো তো আমার ইস্যু। এই শহরে তো আমি খুব বড় লোক নই। নিউ ইয়র্ক শহরের 50% বাংলাদেশি বসবাস করে পভার্টি লাইনের নিচে, 50% হাউস হোল্ডস, তাদের অবস্থান এই মুহূর্তে পভার্টি লাইনের নিচে। ফলে আমরা এই যে কম পয়সায় বাড়ি পাবো, বাড়ি ভাড়া পাবো, শিশু পরিচর্যার সাহায্য পাবো, এ তো আমার জন্য খুবই জরুরি। ফলে সে কারণে আমরা ভিড়েছি। আপনি বলেন প্রাপ্তিযোগ, প্রাপ্তিযোগটা মুখ্য নয়, প্রাপ্তিযোগটা ঘটবে আমার কাজের ফলে। কাজটা কি? মামদানি চাইবেন তার যে সমর্থন, জনপ্রিয়তা ধরে থাকুক, আর ধরে থাকতে হলে আমাদের সঙ্গে তাকে থাকতেই হবে।
আমরা আশা করি। এবং আমার বিশ্বাস যে মামদানির প্রশাসনে সিটি হলে একজন বা একাধিক সিনিয়র বাংলাদেশি এবার যুক্ত হবেন। আমরা প্রিটি কনফিডেন্ট এই ব্যাপারে। জি, আপনার কাছে আরেকটি বিষয় আমরা যেতে চাই। শুধুমাত্র মামদানিকে নিয়েই এত উচ্ছ্বাস, এত হচ্ছে ব্যাপারটা সেখানেই থেমে নেই। কারণ অন্য যে দুজন গভর্নরের কথা আমরা জানছি তাদের ক্ষেত্রেও বলা হচ্ছে, বিশেষ করে স্প্যানবার্গের তার বিজয় ভাষণে তিনি নিজে সরাসরি উল্লেখ করেছেন যে পক্ষপাতের চেয়ে বাস্তববাদিতাকে তিনি গুরুত্ব দিয়েছেন। তো এবং ৩ জন প্রার্থী ৩ সিটিতেই জোহরান মামদানি, মাইকি শেরেল এবং আবিগেল স্প্যানবার্গ ৩ জনই এক দিকের ভাবা হচ্ছে। সেক্ষেত্রে ডেমোক্রেটদের কৌশলগত কোনো অবস্থান ছিল কিনা এবং সেটা আসলে জয়ী হয়েছে কিনা? অ্যাবসলিউটলি। এই নির্বাচনটা আমি লিখেছি, বলেছি, আবার বলি, আমাদের জি। আমেরিকার নিয়ম হচ্ছে যে 2 বছর অন্তর অন্তর নির্বাচন হয়, মধ্যবর্তী নির্বাচন বলি আমরা। আগামী বছর নভেম্বরে পরবর্তী মধ্যবর্তী নির্বাচন। এটি হচ্ছে প্রাক মধ্যবর্তী নির্বাচন, প্রি মিড টার্ম এটা। এবং এখানে শুধুমাত্র নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ভার্জিনিয়া নয়, ক্যালিফোর্নিয়াও যুক্ত। এবং প্রতিটি ক্ষেত্রেই প্রধান ইস্যু কিন্তু ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্পের অনুসৃত নীতি। ছোট্ট এক্সাম্পল দিই আমি, ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বড় স্টেট আমেরিকার। জি। তো ডোনাল্ড ট্রাম্প সাহেব মধ্যবর্তী নির্বাচনে জানেন যে তার বিপর্যয় ঘটবে, তার মানে তার দলের বিপর্যয় ঘটবে এবং কোয়াইট লাইকলি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, নিম্নকক্ষ কংগ্রেসের হাতছাড়া হয়ে যাবে। এটি ঠেকাতে তিনি কি করছেন, টেক্সাসের এবং অন্যান্য রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যগুলির নির্বাচনী ম্যাপ এমন ভাবে নতুন করে ঢেলে সাজাচ্ছেন যাতে করে তার দলের, অর্থাৎ রিপাবলিকান দলের নিয়ন্ত্রণ অব্যাহত থাকে। তার জবাবে, ট্রাম্পের এই সম্পূর্ণ অযৌক্তিক এবং বেআইনি আবদারের জবাবে ডেমোক্রেটরা বলছে তাহলে আমরা তাই করব। এবং এই কাজে এগিয়ে এসছেন কে? ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসাম। তিনিও এমন ভাবে প্রস্তাব করেছেন ম্যাপকে, নির্বাচনী ম্যাপকে কেটে সাজাবে যাতে 5টি আসন, বাড়তি আসন ডেমোক্রেটরা পায়। ফলে কি দাঁড়ালো, এটা খোলাখুলি ভাবে কনফ্রন্টেশন উইথ ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন 5টা, আমিও 5টা উদ্ধার করব। এবং অন্যান্য রাজ্যগুলিতেও, নিউ জার্সি, ভার্জিনিয়া, কেন গুরুত্বপূর্ণ হচ্ছে যে গত নির্বাচনে 2025 এর নির্বাচনে প্রতিটি স্টেটে, এই 4টি স্টেটের প্রত্যেকটিতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব সিগনিফিকেন্টলি গেইন করেছেন। যেমন ধরো নিউ ইয়র্কে ট্রাম্প জনপ্রিয় নন, কিন্তু গত নির্বাচনে তিনি 7% অধিক ভোট পেয়েছেন। তার ছিল 23% ভোট, বেড়ে 30% হয়েছে। তার মানে গেইন তিনি করেছেন। একই রকম দেখেছি আমরা নিউ জার্সিতেও, গেইন তিনি করেছেন। দেখার বিষয় ছিল যে এবারের নির্বাচনে তার সেই গেইনটা তিনি ধরে রাখতে পারেন কিনা। পারেননি। সেজন্য এই নির্বাচনটা পলিটিক্যালি এতটা গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প বিরোধী অবস্থান নিয়ে ডেমোক্রেটরা নির্বাচনে জয়লাভ করতে পারে। এবং সে কারণে ভরসা হচ্ছে যে আগামী মিড টার্মে, আগামী বছর নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে বোধ করি ডেমোক্রেটরা তাদের হারানো হাউসকে আবার ফিরে পাবে। আচ্ছা, আমরা যদিও অন্য অনেকের ক্ষেত্রেই কথা বলছি, তবে মামদানির প্রসঙ্গটা সবচেয়ে বড় হয়ে আসছে। মামদানি তার ব্যক্তিগত ক্যারিশমা, সে এখানে এই ধরনের বক্তব্য রাখলেন, যে বিষয়গুলো সামনে আনলেন, ভোটাররা সেটা গ্রহণ করলো। কিন্তু তারপরে কি তার কোনো চ্যালেঞ্জ নেই? মানে একজন মেয়র নির্বাচিত হওয়াটাই আসলে শেষ কথা কিনা? এত বিশাল উচ্ছ্বাস তৈরি হচ্ছে। আপনার কাছে জানতে চাই যে তার চ্যালেঞ্জগুলো কি, এবং সেটা মানে মেয়র থেকে আসলে জাতীয় রাজনীতিতে নিউ ইয়র্কের তার যাওয়ার তাহলে সুযোগ তৈরি হয়ে গেল কিনা? না, এটা প্রথমত হলো মেয়র থেকে জাতীয় রাজনীতিতে সফল হওয়ার নজির খুব কম। এই হলো প্রথম বিষয়। আর চ্যালেঞ্জটা এখানে অনেক বেশি এবং সেটা নিয়ে আলাপ হচ্ছে কম। দেখুন, মামদানি যে বিষয়গুলো নিয়ে নির্বাচন মাত করেছেন, সেটা আগে আমি বলেছি যে ওয়ার্কিং ক্লাসের বিষয়। এটা এখানে একটা লেফট পপুলিজমের ব্যাপারও আছে, যে আমি হাউজিং, বাস, মানে এগুলা করব, সস্তায় পণ্য দেব, সাধারণ মানুষকে কাছে টেনেছেন উনি, পপুলার অনেকগুলো ডিমান্ড এনে। প্রশ্ন হলো উনি এগুলা কিভাবে করবেন। নিউ ইয়র্ক শহর, এখানে তার মানে অর্থনৈতিক একটা চ্যালেঞ্জ, অর্থ কোথা থেকে পাবে। নিউ ইয়র্কের বাজেট আমি যতদূর পড়েছি জেনেছি যে $100 বিলিয়ন, এর ভিতর 14-15 বিলিয়ন ফেডারেল প্রেসিডেন্ট দিবেন। এখন ট্রাম্প তার বিরুদ্ধে দাঁড়ালে এই টাকাটা না পাওয়ার সম্ভাবনা আছে, এই একটা চ্যালেঞ্জ। তার মানে ট্রাম্পের সাথে ওনার একটা সুসম্পর্ক রাখতে হবেও, সেটা একটা রাজনৈতিক চ্যালেঞ্জ।
এবং ডেমোক্রেট দলে নিউ ইয়র্কের যারা ডেমোক্রেট নেতা রয়েছেন তাদের সাথে ওনার একটা সুসম্পর্ক রাখতে হবে দলের বিষয়। তৃতীয়ত, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিউ ইয়র্কের গভর্নরের সাথে, ক্যাথির সাথে তার সুসম্পর্ক রাখতে হবে। না হলে কর বাড়ানোর যে প্রোগ্রামগুলো উনি দিয়েছেন সেগুলো তো ক্যাথি আটকে দিবেন গভর্নর। যেমন মামদানি বলেছেন যে উনি বাড়তি টাকা কোথা থেকে পাবেন, উনি কর্পোরেট ট্যাক্স বাড়াবেন, যেটা এখন 7.25 আছে সেটা উনি 11.50 করবেন, প্রায় 3-4% বাড়াবেন। এখন তারপরে যারা ব্যক্তি আয়, যাদের $1 মিলিয়ন বেশি আছে, তাদের উনি 2% ট্যাক্স বাড়াবেন। এখন এই ট্যাক্স বাড়িয়ে উনি $4 বিলিয়ন বাড়তি আয় করতে চান এবং কর্পোরেট ট্যাক্স বাড়িয়ে $5 বিলিয়ন বাড়তি আয় করতে চান। বছরে 9 বিলিয়ন ওনার বাড়তি আয়ের পরিকল্পনা। এখন এটা বাড়াতে গেলে গভর্নরের অনুমোদন তো লাগবে। তার মানে এখন যেটা আমরা দেখলাম নির্বাচনে, ট্রাম্প বনাম মামদানি যুদ্ধ, কিছুদিন পর এটা মামদানি বনাম ক্যাথি যুদ্ধ শুরু হতে পারে। ক্যাথিকে তার কনভিন্স করতে হবে এগুলোর জন্য, হয়তো একটা আপোসরফা হবেও। এইটাই হলো পরের চ্যালেঞ্জ আর কি। কারণ অর্থ ছাড়া তো উনি ওনার যে জনবান্ধব, গরিব বান্ধব কর্মসূচিগুলো, এগুলো তো বাস্তবায়ন করতে পারবেন না, এবং অর্থের প্রয়োজন আছে। এবং ট্রাম্প যদি বলেন যে আমি কিছু টাকা দেব না, তাহলে একটা চ্যালেঞ্জ। আবার যদি গভর্নর বলে আমি তোমার সব করের পরিকল্পনা বাস্তবায়ন করব না, অনুমোদন দিব না, সেটা একটা চ্যালেঞ্জ। তৃতীয় হলো, কিছু বিনিয়োগকারী ট্যাক্সের ভয়ে চলেও যেতে পারে নিউ ইয়র্ক থেকে, সেরকম হুমকিও তারা দিচ্ছে। তো সেটা যদি $2 বিলিয়ন কম আয় হয়, সেটাও একটা চ্যালেঞ্জ হবে। ফলে এরকম এই চ্যালেঞ্জগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এই শতাব্দীর শুরুতে আরেকজন ব্লাসিও, আরেকজন মেয়র ছিলেন এরকম, মানে বামপন্থী ধারার, উনি কিন্তু এরকম অনেকগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেননি। অর্থাৎ প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন কিন্তু পরে বাস্তবায়ন করতে, কারণ এগুলা অর্থের ব্যাপার আছে, অর্থ সংস্থানের ব্যাপার আছে। ফলে মানে মামদানির জন্য ওই দিকটা আমি বলবো চ্যালেঞ্জ হিসাবে আছে। অনেকগুলো চ্যালেঞ্জের কথা আপনি বলেছেন। আমি একটু হাসান ফেরদৌস ভাই আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে মামদানির যে চ্যালেঞ্জগুলোর কথা বলা হচ্ছিল এবং যে সুবিধাগুলোর কথা বলা হচ্ছে, দুটো কিন্তু অর্থনীতি কেন্দ্রিক। অর্থনৈতিক প্রতিশ্রুতির যদি আমি কথা বলি, আমাদের দেশের রাজনীতিতে যেটি হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া হয় অনেক, তো উনি এই প্রতিশ্রুতিগুলো দিয়েই সামনে আসলেন, মানুষের ক্ষমতায় আসলেন। এখন আমাদের যে কমন একটা ব্যাপার কাজ করে যে সরকারের বিরুদ্ধে যদি কেউ একজন হয়তো জিতে যেতে পারেন কিন্তু কাজ করা খুব কঠিন হয়, মামদানিরও সেই চ্যালেঞ্জটা থেকে আসতে পারে কিনা। এবং ট্রাম্প হোয়াইট হাউসে এবারে ফেরার পরে এটি প্রথম নির্বাচন এবং সেখানে এই ধরনের একটা ভরাডুবি হলো। এইটা আসলে ভোটারদের এই ট্রাম্পের প্রতি অসন্তুষ্টির প্রকাশ, নাকি তাদের মামদানিদের ক্যারিশমেটিক অবস্থান? এই বিশ্লেষণটা আপনার কাছে একটু জানতে চাই। আমি আগেই বলেছি ট্রাম্প একটা বড় ফ্যাক্টর ছিল, কিন্তু আর একটা ফ্যাক্টর যেটা আলতাফ পারভেজ একটু উল্লেখ করেছিলেন, তা হচ্ছে যে আমাদের এই নির্বাচনের মাধ্যমে একটা বড় রকমের প্রজন্মগত পরিবর্তন ঘটলো রাজনৈতিক নেতৃত্বে, বড় রকমের একটা পালা বদল ঘটলো। এই নির্বাচনে মামদানিকে সমর্থন দেয়নি ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট। আমি আগেও বলছি, আবারও বলি, খুব জরুরি ব্যাপার এটা একটা। আচ্ছা, যেই এস্টাবলিশমেন্ট এতদিন পর্যন্ত ছড়ি ঘুরিয়েছে, দেখা যাচ্ছে যে নতুন প্রজন্মের কাছে সেই এস্টাবলিশমেন্টের আবেদন প্রায় খুইয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে। আমরা কি দেখেছি, নির্বাচনের আগে 3 দিন আগে নিউ ইয়র্কের ফ্লাশিং আমাদের বাড়ির কাছে স্টেডিয়ামে প্রায় 14,000 লোকের সভা হয়েছে। 14,000 লোকের কানায় কানায় ভরা স্টেডিয়াম। তার পাশে কে দাঁড়িয়ে আছেন? 2 জন মাত্র ডেমোক্রেটিক নেতা, একজন 80 উপর বৃদ্ধ বার্নি স্যান্ডার্স সেনেটর, তিনিও একজন সমাজতন্ত্রী, আর খোলামেলা ভাবে সমাজতন্ত্রী ডিএসএ বা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকার সদস্য ওকাসিও কর্তেস। ওকাসিও কর্তেসকে ভাবা হচ্ছে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। তার নাম বলা খোলাখুলি হয়ে না হচ্ছে, তিনি হবেন পরবর্তী প্রেসিডেন্ট। মানে আসলে কি, হয়তো তিনি হবেন না, কিন্তু তিনি যে স্বপ্ন দেখাচ্ছেন, পরিবর্তনের সম্ভাবনা স্বপ্ন দেখাচ্ছেন, মামদানি সেই ধারারই আরেকজন। কেমন, আমি একটু আগে বললাম যে এটা হচ্ছে গিয়ে প্রি মিড টার্ম ইলেকশনস। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন প্রায় তলানিতে ঠেকেছে। মাত্র 37% আমেরিকান, ওভারঅল মাত্র 37% আমেরিকান তার অনুসৃত নীতিকে সমর্থন করছে। 63%
63% মানুষ বলছে না, সম্মত নই তোমার এই পলিসিতে। মানে ব্যাপারটা কিরকম লব সাইডেড। 63% লোক বলছে যে না, উই ডোন্ট ওয়ান্ট ইউ। 37% বলছে উই আর ওকে। এরা কারা? মূলত এই 37% ট্রাম্পের অনুগত ম্যাগা রিপাবলিকানরা, তার পুরনো সমর্থন বেস। কিন্তু এই 37% দিয়ে তো নির্বাচনে জেতা যায় না। ট্রাম্পও জিতবেন না, রিপাবলিকানরাও জিতবে না। এটাকে টেনটাকে বড় করতে হবে। কিন্তু আমরা দেখলাম কি, এই নির্বাচনের মাধ্যমে অ্যাটলিস্ট প্রমাণিত হলো যে ডেমোক্রেটরা তাদের টেনটাকে বাড়াচ্ছে। গত নির্বাচনে কি ঘটেছিল 25 সালে? 25 সালে ওই আগে বলেছি আমি, অর্থনীতির কারণে, অর্থনীতি ইস্যুকে ধরেই কিন্তু ট্রাম্প জিতেছিলেন। এবং ডেমোক্রেটিক নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে এই শহরের, আমি নিউ ইয়র্কের কথা বলছি মূলত, হিসপ্যানিকরা, আফ্রিকান আমেরিকান, এমনকি বাংলাদেশিরা পর্যন্ত ডেমোক্রেটের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ভারী সংখ্যায় বাংলাদেশিরা কিন্তু ডেমোক্রেটে ভোট না দিয়ে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। সে এক ইস্যুকে কেন্দ্র করে, এক ইস্যুকে মূল ফোকাস করে মামদানি ফিরে এলেন। আপনাদের মনে থাকতে পারে ক্লিন্টনের একজন সহকারী ছিলেন, নাম জেমস কারভেল। তিনি এক স্লোগান তৈরি করেছিলেন, ইটস দ্য ইকোনমি স্টুপিড, ইট ইজ দ্য ইকোনমি স্টুপিড। কেমন? এবং আসলেই এই নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে যেই দল, রাজনৈতিক আন্দোলন বা ব্যক্তি সাধারণ লোকের নিত্যদিনের প্রয়োজনীয় কথাগুলিকে তার নির্বাচনের কেন্দ্রে নিয়ে আসতে পারবেন, তার পক্ষে জেতা সম্ভব হবে। এবং সেটাই হয়েছে। আমি শেষ কথাটা বলি এইভাবে বলে যে আমার জন্য কিন্তু অধিক গুরুত্বপূর্ণ, আমি এমন একজন লোককে পাচ্ছি যে আমার মতো বাদামি শুধু নয়, আমার মতো বহিরাগতও বটে। এই দেশে, এই শহরে আমি ক্রমান্বয়ে কোণঠাসা হয়ে পড়ছি। মামদানি আমাকে বলছে কোণঠাসা হয়েও না, তোমার জন্য সুযোগ আছে, আসো হাত মেলাই। সেটি হয়েছে। এই বিষয়টি আসলে কাজ করেছে। আমরা আলোচনার অনেকটা শেষ প্রান্তে। আপনার কাছে আমার এটাই শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের রাজনীতিকে আসলে বদলে দিতে পারে এই জয়টা, এরকম একটা আভাস দিচ্ছে। শুধু মামদানি নয়, 3টা সিটি, এটা অনেকে, তারা হয়তো অতিরিক্ত আসার কথা বলছে, নাকি তারা আসলে ভুল বলছে? দেখুন, মামদানি জিতেছে, এটা খুশির কথা সারা পৃথিবীর জন্য। ট্রাম্পের বিরুদ্ধে জিতেছে, কিন্তু আমরা যেন অতিরিক্ত আশাবাদী না হই। কারণ কি, নিউ ইয়র্ক মানে পুরো আমেরিকা নয়। নিউ ইয়র্কের এক ধরনের বৈশিষ্ট্য আছে, এখানে বহুত্ববাদী একটা সমাজ, মাল্টিকালচারাল সোসাইটি, কিন্তু পুরো আমেরিকা তা নয়। নিউ ইয়র্কে যেগুলো ইস্যু, প্রধান ইস্যু, মামদানি যেগুলোকে তুলে ধরে পুঁজি করতে পেরেছে, হ্যাঁ, সেগুলো কিন্তু সারা আমেরিকার ইস্যু নয়। আবার যখন নিউ ইয়র্কের নির্বাচন কিন্তু একটা স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনের ভিতর ফারাক থাকে। ফলে নিউ ইয়র্কের এই বিজয় দিয়ে আমরা যেন পুরো আমেরিকার সম্ভাব্য নির্বাচনী, ভবিষ্যতের নির্বাচনী ফল নিয়ে অতিরিক্ত আশাবাদী না হয়ে পড়ি, সেটা নাও হতে পারে। দেখুন, যে 3টে নির্বাচন গতকাল হলো, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, নিউ জার্সি, এই 3টেই কিন্তু ডেমোক্রেটদেরই জায়গা। আগে থেকে এরকম ভাবে হয়তো ট্রাম্প গত নির্বাচনে একটু ভালো করেছিলেন, কিন্তু এক ধারণা করা হচ্ছিল ট্রাম্প আরো ভালো করেন কিনা, আরো ভালো করেননি, এবং গত নির্বাচনের ভালো করাটাও একটু কমেছে। কিন্তু এখানে 3টে যে ডেমোক্রেটরা জিতবে, এটা কিন্তু খুব অস্বাভাবিক ঘটনা নয়, এবং ট্রাম্পের দিক থেকেও এতটা ভোট কমেনি। মামদানি জিতেছেন 10, 12, 13 পয়েন্ট ব্যবধানে, কিন্তু অন্যগুলোই যে ডেমোক্রেটরা জিতেছেন, ও দুটো ডেমোক্রেটদেরই প্রদেশ। ফলে ওই দিক থেকেও এটা কোনো বড় ধরনের ব্যতিক্রমী ঘটনা নয়। এবং সারা আমেরিকার অন্যান্য অঞ্চলে কিন্তু নিউ ইয়র্কের যে ইস্যুগুলো, এগুলা খুব একটা কাজ করবে না। সেখানে তখন জাতীয় নির্বাচনের জাতীয় বিষয়গুলো চলে আসবে, এবং সাদাদের যে শ্রেষ্ঠত্ববাদী তার একটা ধরন ট্রাম্প নির্বাচনে প্রকাশ ঘটিয়েছিলেন গতবার, সেই বিষয়গুলোর প্রভাব তো আছেই। এবং আমরা জানি যে পুরো আমেরিকা, পুরো ইউরোপে এখন একটা দক্ষিণ পন্থার কিন্তু জয় জয়কার চলছে, এবং এই দক্ষিণ পন্থার উত্থান লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এবং এই কর্পোরেটরা এই মামদানিকে কেন্দ্র করে সেগুলোর পিছনে আরো জ্বালানি ঢালবে কিন্তু। এবং মামদানির সফলতা ব্যর্থতার উপর অনেক কিছু নির্ভর করবে, কারণ জাতীয় নির্বাচন হবে তাদের আরো 2-3 বছরে। ততদিনে মামদানিকে কিছু সফলতা দেখাতে হবে। এবং ডেমোক্রেট দলে এই যে বামপন্থীরা শক্তিশালী হয়ে উঠছে, এইটা ডেমোক্রেট দলের এস্টাবলিশমেন্ট কিভাবে মোকাবেলা করে তার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করবে। ডেমোক্রেট দল যদি বামপন্থার কাছে
হার মানে এবং বামপন্থীরা শক্তিশালী হয়, তাহলে কিন্তু রিপাবলিকান দলে ট্রাম্পের মতো লোকরা বলবে যে এই যে আমেরিকাকে আবার কমিউনিস্টরা মানে দখল করতে আসছে। এখন আমেরিকার সমাজে কিন্তু একটা কমিউনিস্ট ভীতি তৈরি করার পটভূমি আগে থেকে আছে এবং ট্রাম্প এবারও সেইটা চেষ্টাটা করছেন এবং সেই চেষ্টা উনি আগামীতে করবেন। গতকালই সেই ইঙ্গিত দিয়েছেন অর্থাৎ আবার শুরু হলো, অর্থাৎ এটাই শেষ কথা না। হাসান ফেরদৌস, আপনার কাছে আসতে চাই এবং এটা আমার শেষ প্রশ্ন। এই প্রসঙ্গটা নিয়ে যদি আপনি বলতে চান সেটি বলবেন। আমি যেটি কথা বলছিলাম আলতাফ পারভেজের সঙ্গে, আপনার সাথে কাছে আরেকটি বিশেষত জানতে চাই, সেটি হচ্ছে 3 সিটিতে এই ফলাফলের পরও মামদানিকে নিয়ে আলোচনা বেশি হচ্ছে, খুব স্বাভাবিক কারণে, কিন্তু এর মধ্যে দিয়ে বাঙালি কমিউনিটি উচ্ছ্বাসের কথা, তার সম্পৃক্ততা যেটা তারা মনে করছেন সেটি আপনি বলেছেন। কিন্তু মামদানির বিজয় বাংলাদেশিদের মূলধারায়, অর্থাৎ নিউ ইয়র্ক সিটি শুধু না, পুরো আমেরিকাতেই মূল ধারার যে রাজনীতি সেটাতে উদ্বুদ্ধ করবে এবং সেইটা আপনি এরকম মন্তব্য অনেকে করেছেন, আমি শুনছিলাম সংবাদের মধ্যে। সেটা আসলে যৌক্তিক কিনা বা সেরকম আসলে সম্ভাবনা আছে নাকি এটি অতি উচ্ছ্বাসে কিছুটা বলেছেন? অ্যাবসলিউটলি। এই নির্বাচনটাকে আমি আবারও বলি, নির্বাচনটাকে আমরা আমাদের বিজয় দেখছি। যখন কোনো খেলায়, ধরা যাক ফুটবলে, আমাদের মেয়েরা খুব ভালো করে, তার ফলটা কি দাঁড়ায়? সেই খেলাটা আরো জনপ্রিয় হয়ে পড়ে। জি, আমরা এই খেলায় এবার জিতেছি এবং তার ফলে অনেক বেশি লোক, অনেক বেশি আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এটা হবে এই স্পিল ওভার এফেক্ট। এই নির্বাচনে জেতার ফলে অনেক বেশি সংখ্যক বাঙালি আগ্রহী হবে, বাঙালি নয় অভিবাসী, অন্যান্য দেশের অভিবাসীরাও আগ্রহী হবে যে আমরাও পারি কিভাবে কোয়ালিশন তৈরি করে, একা পারবো না, সবাই মিলে পারবো। মামদানি জিতলে কি করে? এটাকে বলছি আমরা রেইনবো কোয়ালিশন হতে পারে। এটা মূলত বহিরাগতদের তিনি কাছে আনতে পেরেছেন, কিন্তু শুধু বহিরাগত নয়, এই শহরের ইহুদি জনগোষ্ঠী একটা বড় অংশ তাকে সমর্থন দিয়েছে। নির্বাচনের প্রাইমারি জেতার পরে যে ছবিটা দেখেছিলাম আমরা, তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলেন কে? ব্র্যাড ল্যান্ডার। তিনি কে? একজন ইহুদি। ভাবা হচ্ছে যে নির্বাচনের পরে ক্ষমতা এলে ব্র্যাড ল্যান্ডার্স হবেন তার সহকারী, তার ডেপুটি মেয়র। তার মানে আমি সবাইকে নিয়ে কাজ করব, মামদানি এই বার্তাটা দিচ্ছেন। এবং বার্তাটা আমার জন্য একজন বহিরাগত হিসেবে আসাই কারণে যে আমিও, সবাই মিলে যদি হাত মেলাই আমরা, আমিও কিন্তু আমেরিকায় মূলধারার কেন্দ্রে আসতে পারি, আমি আর ব্রাত্য থাকবো না। এইটি আমার জন্য খুব সিগনিফিকেন্ট, ভেরি সিগনিফিকেন্ট। ফলে আমি বলবো যে বাঙালিরা, অভিবাসীরা, বাদামি মানুষরা, কালো মানুষেরা উদ্বুদ্ধ হচ্ছে মামদানির এই বিজয় থেকে। অনেক ধন্যবাদ আপনাকে হাসান ফেরদৌস। আজকে আমাদের সাথে অনেক দূর থেকে, নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অনলাইনে। এছাড়াও আমাদের সাথে সরাসরি স্টুডিওতে ছিলেন আলতাফ পারভেজ। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা যেটি দিয়ে আলোচনা শুরু করেছিলাম, মামদানি আসলে ট্রাম্পের দুঃস্বপ্নের কারণ কিনা, অনেকটা সেরকমই বিশ্লেষণ এবং কিছু কিছু চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, যেটি মামদানিদের দিক থেকে আসলে চ্যালেঞ্জগুলোর সামনে থাকছে। এসব নিয়ে আমাদের আজকের এই আলোচনা শেষ করছি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে। দর্শক, আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষে আমরা রাজনীতি, বহির্বিশ্ব, আন্তর্জাতিক অর্থনীতি, নানা বিষয় নিয়ে আলোচনা করি এবং বিশ্লেষণ আপনাদের সামনে হাজির করি। এসব দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন প্রথম আলো.com। এছাড়াও দেখুন আমাদের ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও। আর যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।